প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, বাসায় আছো এবং নিরাপদে আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি শাহাদিউজ্জামান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা স্টেট কলেজ। স্নাতক পাস শ্রেণী তোমরা যারা আছো, আজ তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজ যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা এলিট থিওরি। তোমরা এলিট সম্পর্কে জেনে থাকবে, অনেকেই হয়তো কিছুটা জানো, অনেকেই ভালো জানো, আবার অনেকেই হয়তো আমরা জানি না। যাই হোক, এই এলিট তত্ত্ব সম্পর্কে আজ আমরা আলোচনা করব। এলিটটা আসলে কি আর কত ধরনের এলিট হতে পারে বা আছে সেটা আমরা একটু দেখব আজ। তো আলোচনায় ফিরে যাই। এলিট থিওরি, এই এলিট তত্ত্ব ঊনবিংশ বা বিংশ শতাব্দীতে প্রথমবারের মতো এই ধারণাটার বিকাশ ঘটেছিল। এই ঊনবিংশ বা বিংশ শতাব্দীর আগে এই এলিট তত্ত্বটা ওইভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। তোমরা কার্ল মার্কস, জার্মানির কার্ল মার্কসের নাম শুনে থাকবে। কার্ল মার্কসের মৃত্যুর পর ইতালীয় সমাজবিজ্ঞানী প্যারেটো বা মস্কা, তাদের যে লেখনী ছিল বা তাদের যে চিন্তাধারা ছিল, সেই চিন্তাধারাতে প্রথমবারের মতো কিন্তু এই এলিট থিওরির আলোচনা এসেছে। সুতরাং আমরা এলিট থিওরির উৎপত্তি যদি দেখতে চাই, তাহলে সেটা ঊনবিংশ বা বিংশ শতাব্দীতে, অর্থাৎ কার্ল মার্কসের মৃত্যুর পরে যে লেখনীগুলো এসেছিল, অর্থাৎ মিশেল, প্যারেটো, মস্কা যে লেখাগুলো দিয়েছিল, সেই লেখাগুলোতেই কিন্তু এই এলিটের ধারণাটা এসেছিল প্রথমবারের মতো। এই এলিটটা আসলে এসেছে, এলিট শব্দ যেটা, এটা ফরাসি শব্দ থেকে এসেছে। ফরাসি শব্দ, এটা সয়েক্স, CHOIX, সয়েক্স, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে চয়েস এবং বাংলা প্রতিশব্দ হচ্ছে পছন্দ করা বা বাছাই করা। 17 শতকের দিকে, অর্থাৎ যখন এই এলিট শব্দটা যখন পরিচিত হতে যাচ্ছে বা পরিচিত হবে, সেই সময়টাতে শুধুমাত্র যে পণ্য সামগ্রীগুলো ছিল আমদানি রপ্তানি বা পণ্য সামগ্রী পাঠানোর ক্ষেত্রে যে উন্নত মানের যে পণ্য সামগ্রী ছিল, সেই পণ্য সামগ্রীর উন্নতি অর্থাৎ উন্নত মানটা নিশ্চিত করার জন্য এই এলিট শব্দটা ব্যবহার করা হতো। অর্থাৎ যে সমস্ত পণ্য সামগ্রীগুলো গুণগত মান ভালো এবং ব্যবহারের উপযোগী ভালো, সেই বাছাই করা প্রোডাক্টগুলোকেই শুধুমাত্র এলিট বলা হতো। তারপরে ক্রমবিবর্তনে আরেকটু যখন উন্নত হলো, একটু সময় পার হলো, তখন সেনাবাহিনীর যে গোলন্দাজ ইউনিট ছিল, সেই সেনাবাহিনীর গোলন্দাজ ইউনিটের সদস্যদেরকে বোঝাতে এলিট শব্দটা ব্যবহার করা শুরু হলো। তার পরবর্তীতে ভূস্বামী, অর্থাৎ যারা জমির মালিক বা জমিদার যারা ছিলেন, সেই ভূস্বামী বা জমিদারদেরকে বোঝানোর জন্য এই এলিট শব্দটা ব্যবহার করা হতো। তার পরবর্তীতে মস্কা যখন এসে গেল, মিশেল, প্যারেটো, অর্থাৎ যাদেরকে এই এলিট তত্ত্বের প্রবক্তা বা এলিট তত্ত্বের জনক আমরা বলছি, সেই মস্কা, মিশেল, প্যারেটো, তারা একটু উন্নতি করে, অর্থাৎ সমাজের শ্রেষ্ঠতম ব্যক্তি বা গোষ্ঠীকে বোঝানোর ক্ষেত্রে প্রথমবারের মতো এলিট শব্দটা ব্যবহার করে। অর্থাৎ এলিটের যে ধারণা, সেটা কিন্তু মস্কা, মিশেল, প্যারেটো থেকে এসেছে, আর তাদেরকেই এই এলিট তত্ত্বের প্রবক্তা হিসেবে বলা হচ্ছে। এবং সমাজের যারা শ্রেষ্ঠতম ব্যক্তি বা গোষ্ঠীকেই, অর্থাৎ যারা সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি বা যারা শ্রেষ্ঠ গোষ্ঠী, সেটাকে আমরা এলিট বলছি। সেই ধারণাটা কিন্তু এখন পর্যন্ত চলে আসছে। এখন যদি ওভারঅল আমরা একটা সংজ্ঞা দিতে যাই, এলিটটা কি আসলে, তাহলে আমরা এভাবে বলতে পারি যে যারা সমাজে বিশেষ স্থান দখল করে আছে, যারা সমাজের বিশেষ স্থান দখল করে আছে, যাদের মান সম্মান, প্রভাব, প্রতিপত্তি বিস্তার করে বসবাস করে, তারাই হচ্ছে এলিট। আমি আবার বলছি, যারা সমাজে বিশেষ স্থান দখল করে
মান সম্মান প্রভাব প্রতিপত্তি বিস্তার করে, তারাই হচ্ছে এলিট। অর্থাৎ যাদের সমাজে বসবাস করতে যে এই প্রভাব প্রতিপত্তি বিস্তারের যে ক্ষমতাটা আছে, বা যারা নিজেকে অন্যদের থেকে আলাদা মনে করতে পারে বা শ্রেষ্ঠ হিসেবে বিবেচিত হয়, প্রশংসার দাবিদার হয়, সেই সমস্ত ব্যক্তিগুলোই হচ্ছে এলিট। এখন যাব যে এই এলিটের শ্রেণী বিভাগটা একটু দেখবো, আসলে যে এলিটের শ্রেণী বিভাগটা কেমন। প্রাথমিকভাবে এই এলিটকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শাসনকারী এলিট, আর একটা হচ্ছে অশাসনকারী এলিট। শাসনকারী এলিট হচ্ছে যারা শাসন কার্যের সাথে জড়িত থাকে, অর্থাৎ যারা শাসন কার্য পরিচালনা করে, শাসক গোষ্ঠী। আমাদেরকে যারা শাসন করে সেই শাসক গোষ্ঠী, সমাজে যে বসবাসকারী যে সাধারণ জনগণ রয়েছে বা আমরা আছি, আমাদের থেকে তারা কিন্তু আলাদা। সুতরাং যেহেতু তারা আলাদা, আমাদের চাইতে বেশি তারা সম্মান প্রত্যাশা করে বা তারা প্রভাব বিস্তার করতে পারে, তারা প্রতিপত্তির অধিকারী হয়। সুতরাং তাদেরকে আমরা বলছি যে এরা হচ্ছে শাসনকারী এলিট। এরপরে আসছে অশাসনকারী এলিট, অর্থাৎ যারা শাসন করছে না। সমাজে বা রাষ্ট্রের দুটো শ্রেণী দেখা যায়, শাসক এবং শাসিত। আমরা যারা আছি শাসিত, আমরা যারা শাসিত হচ্ছে, এই শাসিত যারা আছে তারা হচ্ছে অশাসনকারী, অর্থাৎ আমরা শাসন করি না। সুতরাং আমরা যারা শাসন করি না, অর্থাৎ এই শাসনকারীর বাইরে যারা অবস্থান করছে অশাসনকারী, সেই অশাসনকারীর ভিতরে যারা শ্রেষ্ঠ আছে, যারা প্রতিপত্তি বিস্তার করতে পারে, যাদের প্রভাব থাকে, আমরা যদি দেখি যে যারা রাজনীতি করে না বাট সমাজে একটা প্রভাব থাকে, এদেরকে আমরা বলছি অশাসনকারী এলিট। তাহলে প্রাথমিকভাবে আমরা দুটো ভাগে ভাগ করতে পারলাম, একটা হচ্ছে শাসনকারী এলিট আর একটা হচ্ছে অশাসনকারী এলিট। এবার ক্ষমতার দিক থেকে এই এলিটকে আবার দুটো শ্রেণীতে ভাগ করা যায়। ক্ষমতার দিক থেকে একটা হচ্ছে রাজনৈতিক এলিট আর একটা হচ্ছে সামরিক এলিট। রাজনৈতিক এলিটটা কি? মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাজনীতির সাথে জড়িত, আগে বলেছে। অ্যারিস্টটল বলছে মানুষ সামাজিক এবং রাজনৈতিক জীব। মানুষ না চাইলেও তার নিজের অজান্তে একটা সময় রাজনীতির সাথে জড়িত হয়। সুতরাং এই রাজনীতির সাথে যারা জড়িত বা যারা রাজনীতিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, এই রাজনীতির সাথে যারা জড়িত, সেই অর্থাৎ রাজনৈতিক ক্ষেত্রে যারা প্রভাব বিস্তার করে, তাদেরকে আমরা বলছি রাজনৈতিক বা পলিটিক্যাল এলিট। অর্থাৎ যারা রাজনীতি করে তাদের ভিতরেই যারা শ্রেষ্ঠ, যারা প্রভাব বিস্তার করতে পারে। রাজনীতি সবাই করে, কিন্তু সবাই কিন্তু প্রভাব বিস্তার করতে পারে না, বা সবাই কিন্তু শ্রেষ্ঠ না, শ্রেষ্ঠ গোষ্ঠী হিসেবে কিন্তু বিবেচিত হয় না। সুতরাং আমরা বলছি যারা রাজনৈতিক ক্ষেত্রে শ্রেষ্ঠ বা যারা রাজনীতির ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে পারে, সেই ব্যক্তি বা গোষ্ঠীকে আমরা বলছি রাজনৈতিক এলিট। আরেকটা হচ্ছে সামরিক এলিট। সামরিক বাহিনী কি, এই সম্পর্কে ধারণা আছে। একটা দেশের যে বাহিনীগুলো রয়েছে, সেনা, নৌ, বিমান, এদেরকে আমরা বলছি এলিট ফোর্স, অর্থাৎ যে সামরিক বাহিনী, অর্থাৎ এই যে ডিফেন্সের যে সদস্যগুলো আছে, এদের ভিতরেই যারা সেরা, যারা প্রভাব বিস্তার করতে পারে, যাদের ক্ষমতা রয়েছে, তাদেরকে আমরা বলছি সামরিক এলিট। আমরা বিভিন্ন সময় দেখি যে র্যাব যারা রয়েছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ, তাদেরকে আমরা বলছি এলিট ফোর্স। সেনাবাহিনীকে বলছি এলিট ফোর্স। বাট যারা পুলিশ প্রশাসনে আছে তাদেরকে কিন্তু আমরা এলিট ফোর্স বলছি না। এইভাবে অর্থাৎ এইগুলোকে আমরা বলছি যে সামরিক এলিট। এটা এছাড়াও আরও কিছু ধরনের এলিট আছে। সেই এলিটগুলো ব্যবসায়িক এলিট, অর্থাৎ একটা এলিট ক্লাস যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, যারা বড় ধরনের ব্যবসা বাণিজ্য করে থাকে, অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রে যাদের প্রভাব প্রতিপত্তি রয়েছে, যারা অনেক বেশি মুনাফা অর্জন করতে পারে এবং সেই মুনাফা অর্জনের একটা অংশ সরকারি খাতে
বা জনকল্যাণে যারা নিয়োজিত করছে, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে যাদের অনেক বেশি প্রভাব রয়েছে, যারা আধিপত্য বিস্তার করতে পারছে, সেই ধরনের ব্যক্তি বা গোষ্ঠীকে আমরা বলছি এলিট। আমরা যদি দেখি যে এফবিসিসিআইয়ের যারা গুরুত্বপূর্ণ সদস্য যারা রয়েছে, এফবিসিসিআইয়ের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে, তার ভিতরে যেগুলো বড় বড় গ্রুপ আমরা যদি দেখি, সেই গ্রুপগুলোকে আমরা বলছি যে এরা ব্যবসায়িক এলিট বা বিজনেস এলিট বা এলিট ক্লাস। বসুন্ধরা গ্রুপ যদি আমরা দেখি, টাটা মোটরস যদি আমরা দেখি, জেনারেল মোটরস রয়েছে, এইরকম ধরনের যে গ্রুপগুলো রয়েছে, এগুলোকে আমরা নর্মালি বলছি ব্যবসায়িক এলিট। এরপরে যে বিষয়টা নিয়ে আমরা আরেক ধরনের যে এলিট রয়েছে, সেটাকে বলছে পদমর্যাদা ও পেশাগত এলিট। পদমর্যাদা, একটা সমাজে বা রাষ্ট্রে যারা বসবাস করে, যারা চাকরির সাথে সম্পৃক্ত, যারা বিভিন্ন পেশাদারী সংগঠনের সাথে যারা যুক্ত, তাদের পদমর্যাদা কিন্তু এবং পেশাগতভাবে তারা কিন্তু কিছুটা সেপারেট। অর্থাৎ পেশাগতভাবে যারা অন্যদের থেকে পৃথক নিজেদেরকে মনে করে, নিজেদেরকে হাই প্রোফাইল স্কিল হিসেবে দাবি করে এবং অন্যরা সেটাকে স্বীকৃতি দেয়, সেই ধরনের ব্যক্তিবর্গকে আমরা বলছি পদমর্যাদাগত বা পেশাগত এলিট। অর্থাৎ পেশাগত ক্ষেত্রে তারা শ্রেষ্ঠ, তাদের পেশার কারণে তারা অন্যদের থেকে নিজেদেরকে পৃথক মনে করতে পারে বা প্রভাব বিস্তার করতে পারে। উদাহরণ হিসেবে আমরা যদি দেখি, একটা গ্রুপ অফ কোম্পানিসে যখন দেখি, সেখানে চেয়ারম্যান রয়েছেন, এমডি রয়েছেন, ডিরেক্টরগণ রয়েছেন, তারা হচ্ছে পেশাগত এলিট বা পদমর্যাদার অধিকারী। এরপরে যে এলিটটা রয়েছে হচ্ছে আমলাতান্ত্রিক এলিট বা ব্যুরোক্রেটিক এলিট। আমলা কি তোমরা জানো? আমলা হচ্ছে সরকারের স্থায়ী দক্ষ বেতনভুক্ত কর্মকর্তাদের একটা সংগঠন, যারা সরকারের নীতি নির্ধারণ, নীতি প্রণয়ন এবং নীতি বাস্তবায়নের সাথে জড়িত থাকে, তাদেরকে আমরা বলছি আমলা। এই আমলাদের ভিতরে যাদের প্রভাব রয়েছে, অর্থাৎ এই টোটাল আমলার সাথে যারা জড়িত, এদেরকে আমরা বলছি আমলাতান্ত্রিক এলিট। কারণ তারা সমাজে বা রাষ্ট্রে অন্য জনসাধারণের চেয়ে কিন্তু তারা আলাদা, এবং আলাদা ক্ষমতা তারা ভোগ করে, তারা নিজেদেরকে আলাদা মনে করে, তারা আলাদা একটা গোষ্ঠী এবং তারা কিন্তু একটা বিশেষ স্থান দখল করে আছে, তাদের বিশেষ একটা প্রভাব রয়েছে, একটা প্রভাব এবং প্রতিপত্তি তাদের কিন্তু রয়েছে। এই জন্য এটাকে আমরা বলছি যে এটা আমলাতান্ত্রিক এলিট। এরপরে যে এলিটটার কথা আমরা বলতে যাচ্ছি, যে শিক্ষা ও সংস্কৃতিগত এলিট। শিক্ষার সাথে যারা জড়িত, যারা অনেক বেশি জ্ঞান অর্জন করে, যারা জ্ঞান চর্চা করে, তারা কিন্তু সমাজে অন্য মানুষের থেকে আলাদা। ঠিক একইভাবে সংস্কৃতিটা কি? অর্থাৎ মানুষের জীবন প্রণালী, দৈনন্দিন জীবনে আমরা যে কাজগুলো করি, সেটা আমাদের সংস্কৃতির একটা অংশ, অর্থাৎ একটা পার্ট অফ লাইফ। এই সংস্কৃতিগতভাবে সবাই কিন্তু একটু পৃথক। যেমন আমরা যদি সাংসদ আসাদুজ্জামান নূর সাহেবের কথা বলি, তিনি কিন্তু একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আবুল হায়াতের কথা যদি বলি, রোকেয়া প্রাচীর কথা বলি, বা এটিএম শামসুজ্জামান রয়েছে তাদের কথা বলি, তারিকা নামের কথা বলি, তারা কিন্তু এই কালচারাল সংস্কৃতির দিক থেকে কিন্তু তাদের একটা বিশেষ প্রভাব রয়েছে। ঠিক একইভাবে যদি সঙ্গীত শিল্পী, চিত্রশিল্পীদের কথা বলি, ঠিক তারাও কিন্তু এই সংস্কৃতিরই একটা বড় অংশ। সুতরাং তাদেরকে আমরা বলছি এরা কালচারাল এলিটের একটা অংশ। আবার যদি শিক্ষার দিক থেকে আমরা যাই, তাহলে যারা শিক্ষার সাথে জড়িত, যারা জ্ঞানের চর্চা করে, তাদেরকে এই সেন্সে তোমরা যারা শিক্ষার্থী আছো, তারাও কিন্তু সমাজে অন্যদের থেকে আলাদা। অর্থাৎ তোমরা জ্ঞানের চর্চা করে যাচ্ছ, জ্ঞান অর্জন করে যাচ্ছ এবং রাষ্ট্র বা সমাজে প্রতিনিয়ত তার ভূমিকা রাখছ। এই অর্থে তোমরাও হচ্ছে এই শিক্ষার যে এলিট রয়েছে, তোমরাও সমাজের একটা এলিট হিসেবে বিবেচিত হবে। এরপরে যে এলিটটার কথা আমরা বলবো, যে যোগাযোগের ক্ষেত্রে কমিউনিকেশন এলিট। যোগাযোগটা হচ্ছে ভাবের আদান প্রদান, অর্থাৎ আমার যে ভাব রয়েছে, আমি কি বলতে চাচ্ছি বা আমি কি বোঝাইতে যাচ্ছি, সেটা আর একজনকে বোঝানোর যে ক্ষমতা, যে প্রসেস বা যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে যোগাযোগ বা কমিউনিকেশন। অর্থাৎ আমার যে ভাবটা রয়েছে, সেই ভাবটা আর একজনের কাছে
তুলে ধরা, যাতে সে বুঝতে পারে আমি কি বলতে চাচ্ছি, এটাকে আমরা বলছি কমিউনিকেশন স্কিল। এখন এই যোগাযোগের ক্ষেত্রে যারা যারা একটি বিশেষ গোষ্ঠী, একটা সম্প্রদায়, যারা এই কাজের সাথে জড়িত, আমরা যদি বিটিসিএল এর দিকে দেখি, অর্থাৎ বাংলাদেশ টেলিকমিউনিকেশন অথরিটি যেটা রয়েছে, বিআরটিএ বা বিটিসিএল যারা রয়েছে, তারা কিন্তু এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, অর্থাৎ তারা আলাদা একটা গোষ্ঠী, যার কারণে তারা যোগাযোগের ক্ষেত্রে চরম একটা প্রভাব ফেলতে পারে, বা তাদের মাধ্যমে কিন্তু একটা দেশের যোগাযোগ ব্যবস্থা পরিচালিত হচ্ছে। সুতরাং এই দিক থেকে আমরা এটাকে বলতে পারি যে এটা হচ্ছে একটা যোগাযোগ এলিট। এখন বিষয় হচ্ছে যে বিষয়টা এতক্ষণ আলোচনা করলাম সেটা হচ্ছে এলিট। এলিট সম্পর্কে আমরা সংক্ষেপে বললাম এবং এই এলিট সংজ্ঞাটা একটু দেখার চেষ্টা করেছি এবং কত ধরনের এলিট হতে পারে সেটা আশা করি বুঝতে পেরেছ। এলিট যে বিষয়টা, এলিট হচ্ছে সিম্বল অফ অ্যারিস্টোক্রেসি, অর্থাৎ একটা আভিজাত্যের প্রতীক, যারা নিজেকে অন্যদের থেকে আলাদা মনে করতে পারে। এবং আবার বলছি যে এলিট হচ্ছে তারাই যারা সমাজে একটা বিশেষ স্থান দখল করে আছে, একটা প্রভাব বিস্তার করার ক্ষমতা তাদের রয়েছে, মান সম্মান তাদের রয়েছে, সার্বিক ক্ষেত্রে তাদের একটা গ্রহণযোগ্যতা যাদের রয়েছে, ঠিক সেই ধরনের ব্যক্তিবর্গকে আমরা এলিট বলছি। অর্থাৎ এই এলিট ক্লাসটা হচ্ছে সমাজের অন্য শ্রেণীর চেয়ে একটু পৃথক, আলাদা, যারা প্রভাব প্রতিপত্তি, মান সম্মান এবং ক্ষমতা বা একটা বিশেষ স্থান সমাজে তাদেরকে রয়েছে, তারাই হচ্ছে এলিট। আশা করি বুঝতে পেরেছ। সামনের ক্লাসে আমরা দেখব যে এই এলিটের আসলে কি কি ভূমিকা রয়েছে, এলিট সমাজে বা রাষ্ট্রে কি ধরনের ভূমিকা পালন করতে পারে। সামনের ক্লাসে সেই বিষয়টা নিয়ে আমরা দেখার চেষ্টা করব। তত সময় সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।